নমস্কার। এটি খুব আনন্দ সংবাদ যে রাইটার্স বিল্ডিং আবার জেগে উঠছে। নবান্ন থেকে সেখানেই ফিরে আসবে, আমাদের প্রশাসনের প্রধান কেন্দ্র হবে। এই রাইটার্স বিল্ডিং অতি প্রাচীনকাল থেকে, মানে সেই ইংরেজ আমলের শুরু থেকে আমাদের পশ্চিমবাংলার রাজধানী, তখন ভারতের রাজধানী ছিল কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী এই কলকাতার একটি অনন্য সুন্দর স্থাপত্য। শুধু তাই না, অনেক ইতিহাস জড়িয়ে আছে এর সঙ্গে। রাইটার্স বিল্ডিং 1780 সালে টমাস লায়ন বলে জনৈক স্থপতি রাইটার্স বিল্ডিংয়ের ভিত্তি, মানে ছবিটা তো এই আঁকেন, আর্কিটেক্ট স্থপতি তিনি এঁকেছিলেন। 1776 সালে লায়ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেব করণিকদের জন্য শুধু আবাসন হিসাবে 19টি পাশাপাশি থাকার জায়গা বা ঘর তৈরি করেছিলেন। দেখতে অনেকটা শ্রেণীবদ্ধ দোকানের মতো। এটা সাহেবদের ভালো লাগেনি। তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস তত্ত্বাবধানে এই ভবন তৈরি হয় লালদিঘির পাড়ে। এই স্থানে কলকাতার প্রথম, এই যেখানে তৈরি হয়েছিল সেখানে ছিল কলকাতার প্রথম সাহেবদের উপাসনালয় বা গির্জা, সেন্ট অ্যান গির্জা। প্রাকৃতিক দুর্যোগে এই গির্জাটি বারে বারে ভেঙে যায় এবং তার ফলে এখানে থেকে সেই গির্জার জমিতে তৈরি হয় রাইটার্স বিল্ডিং, পুরনো ফোর্ট উইলিয়ামের কাছাকাছি। 1777 থেকে 1780 এই 3 বছরে তৈরি হলো বর্তমানের মহাকরণ। এটি তৈরি হলো পুরনো ফোর্ট উইলিয়ামের খুব কাছে। মহাকরণের স্থপতি টমাস লায়ন, তার নামে পরিচিত হয়ে গেল আশপাশের এলাকা লায়ন্স রেঞ্জ। শেয়ার মার্কেট এখনো কথাটা, লায়ন্স রেঞ্জ কথাটা আছে কিন্তু এখনো। আচ্ছা, 240 বছরের এই ভবনটির সামনে দিঘিকে বলা হয় লাল দিঘি। সে ব্যাপারে পরে আসছি। আর এই লাল দিঘিকে দেখেই এই জায়গাটার নাম দিয়েছিল সাহেবরা ট্যাঙ্ক স্কোয়ার। এরপর 19 শতকের মাঝামাঝি এই অঞ্চলটা লর্ড ডেলহাউসির নামে হয়ে যায় ডেলহাউসি স্কোয়ার হিসেবে। আর এই জমির ওপরে 37,850 বর্গ ফুট ধরে তৈরি করা হয়েছিল এই ভবনটি। এই বাড়িটি কলকাতার প্রথম 3তলা বাড়ি। প্রথমে বসবাসের জন্য 19টি বাসভবন তৈরি হয়, পরে এক্সটেনশন বাড়তে থাকে। সরকারি কর্মীদের ভাষা সমস্যার সমাধান ছিল। ইউরোপ থেকে আসা কর্মীরা তো বাংলা জানবেন না, জানবে কী করে? ফলে ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হয়, এটা আমরা সবাই জানি। আর এই ফোর্ট উইলিয়াম কলেজে ভাষা শিক্ষা হতো। কিছুদিন সময় পরে ফোর্ট উইলিয়াম কলেজ নানা অসুবিধার জন্য রাইটার্সে চলে আসে এবং সেখানে 32 জন ছাত্রের থাকার স্থায়ী ব্যবস্থা, পরীক্ষার হল, লেকচার হল, বক্তৃতার স্থান এবং 4টি গ্রন্থাগার তৈরি করা হয়। ফলে বেশ কিছু পরিবর্তন হয় এই ভবনের এবং পরিবর্তন করে নানাভাবে ভবনটিকে সৌন্দর্যমণ্ডিত করা হয়। এরপর থেকে তো রাইটার্স বিল্ডিংয়ে আমরা জানি আজ এত বছর ধরে চলে আসছিল। আমাদের পূর্বতন সরকার নীল সাদা বাড়ি করে নবান্নে সরিয়ে নিয়ে যায়। রাইটার্স বিল্ডিং এখন সারিয়ে আবার ফিরে আসবে সেখানে। রাইটার্স বিল্ডিং এর স্থাপত্যটা অসাধারণ। কলকাতা শহরের ব্রিটিশ স্থাপত্য যেটুকু আছে, অর্ধেক বেশিরভাগই চলে গেছে, যেটুকু আছে তার মধ্যে রাইটার্স বিল্ডিং অন্যতম। কিন্তু এটা পুরোপুরি ব্রিটিশ স্থাপত্য নয়, এখানে মিক্সড, মেশানো হয়েছে। রাইটার্স বিল্ডিং মূলত গ্রেকো রোমান স্থাপত্য ও নিও ক্লাসিক্যাল স্থাপত্যের একটা অপূর্ব সংমিশ্রণ। গ্রেকো রোমান আর নিও ক্লাসিক্যাল, কিন্তু এটির মূল কাঠামোর আর অলঙ্করণে প্রাচীন গ্রিক এবং রোমান সংস্কৃতির গভীর প্রভাব আছে। আসলে সাহিত্যের ওপর তো রোমানদের অসম্ভব প্রভাব। রোমানরাও তো সেই এসে সাহিত্যের দেশটাকে জিতেই নিয়েছিল।
আর যেহেতু এরাও সাদা ওরাও সাদা, সমস্যা তৈরি হয়নি। আর এখানে কোরিন্থিয়ান থাম রয়েছে, সামনে স্তম্ভ রয়েছে এই ভবনটির, যা গ্রিক সামনে যে থামগুলো ওগুলো কোরিন্থিয়ান থাম এবং গ্রিক স্থাপত্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। গ্রেকো রোমান ও ফরাসি রেনেসার একটা প্রভাব এর ওপর রয়েছে। ভবনটির কেন্দ্রীয় অলিন্দে রয়েছে গ্রিক ঘরানার আয়নিক থাম। এবার যখন যাবেন একটু দেখবেন, ভালো লাগবে। 1880 দশকের সংস্কারে এটিকে ফরাসি রেনেসার রূপ দেওয়া হয়। আচ্ছা, 1880 রাটারসিলিংয়ের ছাদে 4টি মূল গ্রিক দেবদেবীর মূর্তি আছে। ব্রিটিশ আমলে মানুষের চরিত্র ও 4টি বৃত্তিকে সম্মান জানানোর জন্য তৈরি করা হয়েছিল। যেমন জিউস, ইনি ন্যায় বিচারের প্রতীক; হারমিস, ইনি বাণিজ্যের প্রতীক; অ্যাথিনা, বিজ্ঞান ও গান; দেমেতর, কৃষি ও উর্বরতার দেবী। এইগুলো মানুষের প্রধান বিষয়, এইগুলো করা হয়েছিল। এছাড়াও ভবনের ঠিক মাঝখানে রোমান দেবী মিনার্ভার একটি মূর্তি আছে, যা আইন, প্রজ্ঞা ও সুরক্ষার প্রতীক। এই রাইটারসিলিংয়ে হয়েছিল বিখ্যাত অলিন্দ যুদ্ধ। বিনয়, বাদল, দীনেশ। বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত। কর্নেল N.S. সিম্পসন অত্যন্ত অত্যাচারী একজন অফিসার, তাকে হত্যা করে গুলি করে। কিন্তু 3জন মানুষ কতক্ষণ লড়বে? সুশিক্ষিত পুলিশ বাহিনী আর যাদের নেতৃত্ব দিচ্ছে টেগার্ডের আন্ডারে কতক্ষণ লড়বে? তারা প্রাণপণ যুদ্ধ করেছিলেন এবং এই যুদ্ধে শেষ পর্যন্ত তাদের গুলি ফোড়ে তাদের পরাজিত হতে হয়। বাদল পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মহত্যা করেন ওইখানে। দীনেশ নিজের পিস্তলের গুলিতে আত্মহত্যার চেষ্টা করেন, কিন্তু বেঁচে যান, পরে তার ফাঁসি হয়। আর বিনয় হসপিটালে গিয়ে মারা যান, যতদূর সম্ভব ঘা বিষাক্ত হয়ে বা এরম একটা কিছু হয়ে বিনয় মারা। এদের নামে পরবর্তীকালে ডেলহাউসি স্কোয়ারের নাম হয় বিবাদী বাগ। এই শহীদদের প্রতি আমাদের চিরকালীন শ্রদ্ধা থাকবে, এদের অবদান ভোলা যায় না। আর স্বাধীনতা সংগ্রাম তো একটা, তার অনেক রকম ইতিহাস আমরা পড়েছি। আশা করি ইতিহাস কখনো চাপা দিয়ে রাখা যায় না। আশা করি ভবিষ্যতে আরও সুন্দর ঠিক ইতিহাস আমরা পেতে থাকব। এবার বলি সামনে লাল দিঘির কথা। এই লাল দিঘি, এই প্রসঙ্গে একটা কথা বলতে বলেছি, রাটারসিলিংয়ের পেছনের অংশ এক বিশেষ ধরনের ফাঁপা ইট দিয়ে তৈরি। লাল দিঘির নামের অনেকগুলো কিংবদন্তি আছে। একটা বলা হয় চারপাশের বিল্ডিংগুলো তখন লাল ছিল, তার ছায়া পড়ে বিকেলে এটা লাল লাগতো, সেই জন্য লাল দিঘি। আরেকটা বলা হয় যে এটাতে দোলের সময় এমতো আবির খেলা হতো, এক পাশে কৃষ্ণমঞ্চ এক পাশে রাধামঞ্চ, লাল আর হলুদ, যে এই রং জলের লাল হয়ে যেত। সেই থেকে এটার নাম হয় লাল দিঘি। তবে আমি যতদূর জানি এই জল পরবর্তীকালে রেস্ট্রিক্টেড হয়ে যায় পরিষ্কার করার পর, সাহেবদের পানীয় জল হিসেবে ব্যবহার হতো, এটা সাধারণ মানুষের ব্যবহার্য ছিল না। এই আমাদের রাইটারসিলিংয়ের সম্বন্ধে সংক্ষিপ্ত একটু বললাম। স্থাপত্য রাইটারসিলিংয়ের এত গভীর এবং এত বড় যে সে সম্বন্ধে বলতে গেলে দীর্ঘ সময় লাগবে। এত সময় দিয়ে তো সকলের সময় থাকে না শোনা। তো আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে আমরা এই রাইটারসিলিংয়ের স্থাপত্য সম্বন্ধে আরও গভীরভাবে আলোচনা করব। নমস্কার।